কর্ণওয়ালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ। তোমাদের প্রাইমারি ডব্লিউ টেটের যে প্রাইমারি পরীক্ষা হবে ডিসেম্বরে একটা সম্ভাবনা আছে। তাকে কেন্দ্র করে আমরা যে একটা সিটিপি সিরিজটা শুরু করেছি অর্থাৎ পরিবেশবিদ্যা। আজকে আমরা আলোচনা করবো এভাবে স্টাডির অন্তর্গত সিলেবাসে ভূমি অর্থাৎ ল্যান্ড। তোমরা সিলেবাসটা দেখলে বুঝতে পারবে। আমরা করে নিয়েছি বায়োটিকটা অ্যাবায়োটিক করে নিয়েছি, এভান্টাল জিওগ্রাফি করে নিয়েছি, এভান্টাল রিলেটেড হিস্ট্রি ইভেন্ট করে নিয়েছি, ইকোলজি করে নিয়েছি। আজকে আমরা আলোচনা করবো ইউনিট 5 এর এটা ল্যান্ড ম্যানবসটা আমার হয়ে গেছে। আজকে দ্বিতীয় ভিডিও ল্যান্ডের কথা, ভূমির দ্বিতীয় ভিডিও আমরা আলোচনা করছি। এখান থেকে আরেকটা ভিডিও হলে আমাদের এটা পুরো কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? আশা করি তোমরা ভালো করে পড়ো, তোমাদের পরীক্ষা হওয়ার সমান আছে এবং আমি তোমাদের পুরো সিলেবাসটা যেখানে সিলেবাস পুরো আছে পুরোটাই টপিক হয়ে তোমাদের কমপ্লিট করাবো, ঠিক আছে? তা শুরু করা যাক। প্রথমে কি আছে? শিলা। দেখো শিলা কি? বিভিন্ন খনিজ মিনারেলকে ধারণ করে থাকে যে প্রাকৃতিক পদার্থ তাকে শিলা বলে। শিলা মানে দেখো, শিলা মানে একটা পাথর, ঠিক আছে? এবং এতে কি থাকে? বিভিন্ন ধরনের খনিজ পদার্থ থাকে, তাকেই বলেছে, তাকে শিলা বলে। শিলা কি? যে বিভিন্ন খনিজ ধারণ করে থাকে যে প্রাকৃতিক পদার্থ তাকে শিলা বলে। অধিকাংশ শিলাই কঠিন, তবে নরম শিলাও আছে, যেমন কাদা বা কদম। কাদার মধ্যে কেওলিন জাতীয় খনিজ পাওয়া যায়। মানে শিলা কঠিন হয়, নরমও হয়। কঠিন শিলা যে আগ্নেয় শিলা, ব্যাসল্ট শিলা, এগুলো কঠিন শিলা। নরম শিলা কি? কেওলীয়, তোমার কি কাদা বা কদম শিলা, যে যার মধ্যে কেওলিয়ন নামক খনিজ পাওয়া যায়। শিলা আগে লস হতেও পারে, যেমন বালি। মানে শিলা আগলা, মানে শিলা তোমার আগলা মানে আলকা, মানে মানে এরকম আলকা আলকা, মানে গুটি গুটি হতেও পারে, মানে গুড়ি গুড়ি হতে পারে। আলকা মানে লস, লুজ হতে পারে, লুজ মানে মানে এগুলো হতে পারে। যেমন বালি, বালি কি? বালি এক প্রকার শিলা, টুকরো টুকরো হয়েছে। বালির মধ্যে খনিজ পদার্থ আছে, যথা গার্নেট, রিউটালাইট, থোরিয়াম। মোনাজাইট বালি থেকে থোরিয়াম পাওয়া যায়, যা আনুমানিক উৎপাদনে আণবিক শক্তি উৎপাদনে জ্বালানি হিসেবে কাজ করে। যেমন কি? তারা থোরিয়াম, তা থোরিয়ামটা কি? মোনাজাইট বালি থেকে পাওয়া যায়, এটা একটু মনে রাখবে যে থোরিয়াম মোনাজাইট বালি থেকে পাওয়া যায়। তাহলে কি হলো? শিলা কি? শিলা একটি পদার্থ যার মধ্যে কি অনেক রকম খনিজ পদার্থ থাকে। দুই, শিলা কঠিন হতে পারে, আবার নরম হতে পারে। যেমন নরম শিলা হলো কাদা কদম শিলা, যা বলে কেওলিন খনিজ থাকে। আবার শিলা আলগা হতে পারে, যেমন লুজ হতে পারে, যেমন এই যে বালি, বালি মানে লুজ শিলা, ঠিক আছে? বালির মধ্যে খনিজ পদার্থ থাকে, যেমন গার্নেট, রিউটালাইট, থোরিয়াম। থোরিয়াম আবার কিসে পাওয়া যায়? থোরিয়ামের মোনাজাইট বালি থেকে থোরিয়াম পাওয়া যায়, যা আনুমানিক মানে পারমাণবিক শক্তি কাজে, মানবিক শক্তি কাজে ব্যবহৃত হয়ে থাকে, ঠিক আছে? জ্বালানি হিসেবে কাজে লাগে। এটা বুঝতে পারছো? তাহলে দুই হাজার শিলা কয় প্রকার? শিলা কয়বার? শিলাকে তোমার বৈশিষ্ট্য উৎপত্তি অনুসারে শিলাকে 3 প্রকার ভাগ করা যায়। এগুলো আগ্নেয় শিলা, দেখেছো যে সেটা আগের দিন ভিডিওতে বলেছিলাম, তবু আজকে বলে দিচ্ছি একবার। আগ্নেয় শিলা যেটা অগ্নুৎপাতের ফলে সৃষ্টি হয়, এগুলো জমাটবাঁধে যে একটা আগ্নেয়গিরি। অগ্নুৎপাতের ফলে যে আগ্নেয়গিরি হলো, ঠিক আছে? অগ্নুপাত হলো, সেখান থেকে অনুপাতের ফলে কি হবে? যে লাভা জমে যে শিলা, সে আগ্নেয় শিলা। পালল শিলা সমুদ্র তলে সে, যে পাললিক শিলা তো স্তরে স্তরে হয়, এটা সমুদ্রের তলে সে জমে যাবে, পাললিক শিলা সৃষ্টি হয়। রূপান্তর শিলা কি হয়? আগ্নেয় শিলা পাললিক শিলা কি হয়? তাপ ও চাপে রাসায়নিক বিক্রিয়া করে এই রূপান্তরিত শিলাতেও পরিণত হয়ে যায়। এইরকম শিলাতে কি হয়? এগুলো অত্যন্ত চাপ ও তাপে, মানে যখন আগ্নেয় শিলা পাললিক শিলা দুটো যোগ হয়ে রাসায়নিক পরিবর্তন হয়, তখন কি হয়? তোমার রূপান্তর শিলায় পরিণত হয়ে যায়, ঠিক আছে? এটা মনে রাখি একটু। তার শিলা 3 প্রকার: আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তর শিলা। আগ্নেয় শিলা গুরুত্ব কি? আগ্নেয় শিলা কি হয়? তাহলে কি হয়? উত্তপ্ত আগ্নেয় পদার্থ শীতল হয়ে কঠিন স্তরীভূত হয়ে শিলা তৈরি হয়, তাকে আগ্নেয় শিলা বলে। বলেছিলাম যে আগ্নেয় শিলা কি? উত্তপ্ত কঠিন ম্যাগমা থেকে যখন অগ্নুৎপাত হয়, তখন ভূবশ থেকে ম্যাগমা বেরিয়ে এসে তোমার বলা হয়েছে লাভা জমাট হয়ে তোমার আগ্নেয় শিলার সৃষ্টি হয়, ঠিক আছে? তাকে আগ্নেয় শিলা বলে। যেমন কি ব্যাসল্ট, গ্রানাইট, ডোলেরাইট ইত্যাদি হলো আগ্নেয় শিলা। গ্রানাইট ও ব্যাসল্ট শিলা বাড়িঘর, রাস্তাঘাট তৈরি কাজে লাগে। রেল লাইনের ধারে ব্যাসল্ট শিলার জন্য দেওয়া হয়, জন্য তা ব্যাসল্ট শিলার ভাঙা টুকরো ব্যবহার করা হয়। তাহলে পরীক্ষায় ইম্পর্টেন্ট পড়ে রেল লাইনের ধারে ব্যাসল্ট শিলা, যে রেল ধারে তোমার ট্রেন লাইনে দেখবে, যখন রাস্তায় যাবে, ট্রেনের লাইন যাবে, ট্রেন দেখবে যে শিলা পড়ে থাকে, তাকে কি শিলা বলে? তোমার ব্যাসল্ট শিলা পড়ে থাকে। এছাড়া আগ্নেয় শিলা থেকে সোনা, তামা, হিরে, নানাবিধ রত্ন পাওয়া যায়। তা কি আছে আগ্নেয় শিলার গুরুত্ব কি? আগ্নেয় শিলাটা গুরুত্ব হলো এটা, যে এটা হচ্ছে এতে বিভিন্ন রকম খনিজ পদার্থ থাকে, যেমন ব্যাসল্ট, গ্রানাইট, দেখো আগ্নেয় শিলা। এছাড়া এখানে কি বিভিন্ন ঘরবাড়ি তৈরির কাজে লাগে, এবং রেল লাইনের ধারে ব্যাসল্ট শিলা দেওয়ার জন্য ব্যাসল্ট শিলার ভাঙা টুকরোগুলি ব্যবহার করা হয়। যদি বলে একটা উদাহরণ, রেল লাইনের ধারে যে টুকরো টুকরো পাথর পড়েছে, সেটা কি পাথর? এটা ব্যাসল্ট পাথর। তাহলে মনে রাখো এবার, যখন ট্রেনে যাবে মনে রাখবে যে এরা কি পাথর পড়ে থাকে? ব্যাসল্ট পাথর। এটা কি ব্যাসল্ট? তাহলে কি? আগ্নেয় পাথর। ব্যাসল্ট পাথর, যে আগ্নেয় পাথর থেকে আগ্নেয় শিলার একটা উদাহরণ, ঠিক আছে?
তারপরে পাললিক শিলা কি? শিলা ক্ষয় হয়ে পলি পরিণত হয়, পলি সঞ্চয় হয়ে কালক্রমে স্তরীভূত হয়ে পাললিক শিলা গঠন করে। বেলে পাথর, চুনা পাথর, কয়লা, ডলোমাইট প্রভৃতি পাললিক শিলা উদাহরণ। কি কি? বেলে পাথর, চুনা পাথর, কয়লা প্রভৃতি তোমার কি তোমার পাললিক শিলা উদাহরণ। পাললিক শিলা জীবাশ্ম পাওয়া যায়, পাললিক শিলায় আকরিক লোহা পাওয়া যায়, বেলে পাথর দিয়ে তো বাড়ি তৈরি করা যায় এবং কয়লাকে জ্বালিয়ে হিসাবে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, এখানে উল্লেখ করা যেতে পারে। মানে কি পাললিক শিলা কি কি পাওয়া যায়? বেলে পাথর, চুনা পাথর, কয়লা পাওয়া যায়, কয়লা থেকে কি আমরা জ্বালানি ব্যবহার করি। ডোলেমাইট প্রভৃতি পাললিক শিলার উদাহরণ। পাললিক শিলায় জীবাশ্ম পাওয়া যায়, এটা ভেরি ভেরি জীবাশ্ম তার কোন শিলায় পাওয়া যায়? পাললিক শিলায় পাওয়া যায়। এই দেখো এই যে স্তরে, এগুলো স্তরে জমা যাবে, স্তরে দেখো স্তরে স্তরে, এই যে স্তরে একটা স্তর জমা হয়, স্তরে স্তরে দেখো স্তরে স্তরে জমা হয় স্তরীভূত শিলা সৃষ্টি হয়েছে, তাকে স্তরীভূত শিলা বলে। মনে রাখবে একটু ভালো করে, ঠিক আছে? এখানে স্তরীভূত শিলা বলে। এখানে পাললিক শিলা আকরিক লোহা পাওয়া যায়, বেলে পাথর থেকে বাড়ি তৈরি করা হয়, কয়লাকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, এখানে উল্লেখযোগ্য ব্যবহার আছে। দেখো তোমাদের পাললিক পাথর তোমার পাললিক শিলা কিভাবে তৈরি হয়। স্তরে স্তরে পলি এরকম সমুদ্র থেকে পাহাড়, পর্বত থেকে হলো সমুদ্র, সমুদ্রে কি হয় পাহাড় স্থলভাগ থেকে নুড়ি পাথর বালি স্তরে স্তরে যে সমুদ্রের স্থলে যুগের পর যুগ জমা হয়ে যায় তাকে পলি, মানে সমুদ্রের স্তরে স্তরে পলি জন্ম হয়ে পাললিক শিলা সৃষ্টি হয়, ঠিক আছে? তারপর আমরা পড়ে দেখি, বলছে পাললিক শিলার মধ্যে উদ্ভিদ ও প্রাণী, উদ্ভিদ ও জীবজন্তুর দেহাবশেষ রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কয়লা, খনিজ তেল বা পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাসে রূপান্তর হয়। কয়লা ও খনিজ তেলকে একত্রিত জীবাশ্ম জ্বালানি বলে বা ফসিল ফুয়েল বা বলা হয়। মানে কি বলছে, যখন কি জিনিসটা কি দেখো, যখন সমুদ্র তলে দেশে, এটা সমুদ্র তলে দেশে পাহাড় থেকে যখন স্থলভাগ থেকে সমুদ্র স্থলভাগ থেকে পাহাড় থেকে চলো, পাহাড় থেকে তোমার নুড়ি কাকর বালি এসতেছে, যখন স্থলভাগে স্তরের সাথে জমা হচ্ছে, এটা ছবিটা আরো ভালো করে দেখে আর বুঝতে পারবে জিনিসটা। দেখো এখানে স্থলভাগ, স্থলভাগ থেকে নদীর মাধ্যমে কি হয়, নুড়ি পাথর বালি কাঁকর সব কি সমুদ্রে জমা হয় বদ্বীপের মাধ্যমে। এই যখন যখন নুড়ি পাথর বালি যখন জমা হয়, তখন সমুদ্রে যখন বিভিন্ন রকম মাছ, মাছ কি হয় অনেক সময় মরে যায়, সে মরে কি হয়, মরে মরে যায়, সে মাছ কি হয় সমুদ্রে, মাছের ছবিটা ঠিক হয়নি, সমুদ্রে বিভিন্ন মাছ বা তল প্রাণী সমুদ্রে তলে সে মরে পড়ে যায়। কি হয় যখন মরে পড়ে থাকে তখন তার উপর কি হয়, ধীরে ধীরে পলি জমা হতে থাকে। দীর্ঘ সময় ধরে হাজার হাজার বছর ধরে পলি জমা হলে কি হয়, সে প্রাণী বা উদ্ভিদটা অনেক সময় এরকম পাথরে তাদের ছাপ রয়ে যায়, তাকে এরকম যে ছাপ রয়ে যায় তাকে তাকে জীবাশ্ম বলে, জীবাশ্ম বা ফসিল বলে, জীবযুক্ত আশ্র মানে জীবাশ্ম কথাটা, জীবের দেহ যখন অশ্বতে পরিণত হয়, মানে জীবের দেহ যখন পাথরে অশ্ব মানে জীব, জীব যুক্ত আশ্র মানে জীবদেহ যখন অশ্ব মানে পাথরে পরিণত হয় তখন তাকে জীবাশ্ম বলে। দেখো সমুদ্র পানি উদ্ভিদের পস্ত্রীভূত মৃতদেহকে জীবাশ্ম বলে বা ফসিল বলে। এই যে মৃত উদ্ভিদের পানি দেহ যখন তরলে চাপা পড়ে যায়, এদের কি এদের দেহে পচে যে তরল জাতীয় পদার্থ তৈরি করে, সেটা কি কয়লা ও খনিজ তেলে পরিণত হয়। দীর্ঘদিন ধরে হাজার হাজার বছর ধরে যখন তরল সমুদ্র তলে বিভিন্ন রকম প্রাণী উদ্ভিদ তারা পচে নিজের জমা হয়ে যায়, এবং এই যে পচে যাওয়া অংশটা এদেরকে একটা থলথলে একটা পদার্থ তৈরি করে কালো করে, সেই সেখান থেকে কি হয়, সেই যে কালো পদার্থ সেটাই খনিজ তেল বা কয়লা হিসেবে কাজ করে, মানে খনিজ তেল হিসেবে কাজ করে। এবং যখন উদ্ভিদের দেহ যে উদ্ভিদ দেহ যখন নিচে পড়ে যায় দীর্ঘদিন ধরে, সে কয়লায় পরিণত হয়ে যায়। বুঝতে পারছি জিনিসটা? এটা একমাত্র কিসে দেখা যায়, এটা পরীক্ষা পড়তে পারে যে জীবাশ্ম বা ফসিল একমাত্র কিসে দেখা যায়, তোমার পাললিক শিলায় দেখা যায়। জীবাশ্ম জ্বালানি অতিরিক্ত ব্যবহার করলে পরিবেশ দূষণ সমস্যার সৃষ্টি হয়। এবার এই জ্বালানি অতিরিক্ত ব্যবহার করে, জীবাশ্ম জ্বালানি মানে কয়লা খনিজ তেল ইত্যাদি ব্যবহার করে পরিবেশে খুব দূষণ হয়, সেটা আমরা জানি, ঠিক আছে? তাহলে এটা মনে হবে পাললিক শিলার গুরুত্ব কি। পাললিক শিলা বিভিন্ন রকম হতে পারে, এখানে বেলে পাথর, চুনা পাথর, এখানে জীবাশ্ম পাওয়া যায়, এখানে কয়লা থেকে জ্বালানি এবং কয়লাকে জ্বালানি হিসেবে ব্যবহার করা এখানে উল্লেখযোগ্য যেতে, মানে জ্বালানি হিসেবে ব্যবহার করা যেতে পারে। আমার পাললিক শিলা থেকে অনেক সময় যেমন আমার স্লেট, ছোট বাচ্চা আমরা যে ছোট সময় যে স্লেটে লিখি, এটা এক প্রকার পাললিক শিলা। কাদা মাটির স্লেট হয় না, কাদা পাথর থেকে ওরা, ওটা একবার কাদা পাথর, স্লেটটা হলো এক প্রকার কাদা পাথর। কাদা পাথর হচ্ছে তোমার পাললিক শিলা, স্তর স্তরে জমা তৈরি হয়। তারপর আমরা পড়ো রূপান্তরিত শিলা কি। রূপান্তরিত শিলার গুরুত্ব। আগ্নেয় পাললিক শিলা প্রচন্ড চাপ ও তাপের প্রভাবে পরিবর্তিত হয়ে রূপান্তর শিলায় পরিণত হয়। যেমন গ্রানাইট নামক আগ্নেয় শিলা রূপান্তর হয়ে নিসে পরিণত হয়। বেলে পাথর এক ধরনের পাললিক শিলা, মানে বেলে পাথর যেটা হলো এক ধরনের পাললিক শিলা পরিবর্তিত হয়ে কোয়ার্টজ তৈরি হয়। তাহলে কি বলছে তোমার কোয়ার্টজ তৈরি হয়, রূপান্তর শিলা থেকে প্রচুর খনিজ পাওয়া যায়। তাহলে কি বলে রূপান্তর শিলাটা কি, আগ্নেয় শিলা এবং এবং পাললিক শিলা যখন মিলিত রূপ হলো রূপান্তরিত শিলা, এটা মনে হবে। মানে কি আগ্নেয় শিলা পাললিক শিলা যখন প্রচন্ড চাপ ও তাপের ফলে পরিবর্তন হয়ে তোমার রূপান্তর শিলা তৈরি করে। যেমন বেলে পাথর, বেলে পাথর কি একটা পাললিক শিলা, সেটি তাপ ও তাপ ফলে কি হয়, কোয়ার্টজ তৈরি হয়ে যায়, ঠিক আছে?
এটা মনে রাখবে। রূপান্তর শিলায় জীবাশ্ম পাওয়া যায় না কেন? রূপান্তর শিলায় জীবাশ্ম পাওয়া যাবে না কেন? প্রচন্ড চাপ ও তাপের কারণে শিলায় রূপান্তর পরিণত হলে পাললিক শিলার মধ্যে জীবাশ্ম সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। কেন? যখন প্রচন্ড চাপ ও চাপের ফলে যখন এখন জীবাশ্ম থাকে সেগুলো নষ্ট হয়ে যায়, তাই রূপান্তর শিলায় জীবাশ্ম থাকে না। এটা সবসময় মনে রাখবে। একমাত্র পাললিক শিলায় জীবাশ্ম থাকে। আর আগ্নেয় শিলাকে কি বলা হয়? প্রাথমিক শিলা বলা হয়। প্রথমে আগ্নেয় শিলা তৈরি হবে, তারপর পাললিক শিলা তৈরি হবে, তারপর রূপান্তরিত শিলা তৈরি হবে। এটা মনে পড়বে, স্টেপ বাই স্টেপ মনে রাখবে। প্রথমে তাহলে কি শিলা সৃষ্টি হয়? আগ্নেয় শিলা। তারপর কি শিলা সৃষ্টি হয়? পাললিক শিলা। তারপর কি? রূপান্তরিত শিলা তৈরি হয়। আগ্নেয় শিলা কি থেকে তৈরি হয়? অনুৎপাত থেকে। পাললিক শিলা কি হয়? ভূপৃষ্ঠে পাহাড় পর্বত মালভূমি থেকে নুড়ি পাথর কাকর সমুদ্রের তলায়, সমুদ্র নদী হ্রদ পুকুরে জমা হয়ে, জলাশয়ে জমা হয়ে স্তরে স্তরে পাললিক শিলা সৃষ্টি হয়। আর রূপান্তরিত শিলা কিভাবে হয়? আগ্নেয় শিলা এবং পাললিক শিলা দুটা চাপ ও তাপে পরিবর্তন হয়ে রূপান্তরিত শিলা সৃষ্টি হয়, এটা মনে রাখো। তারপর দেখা যাচ্ছে সঞ্চারণমান মহাদেশ বা কন্টিনেন্টাল ডিপ থিওরি মতবাদের মূল কথাটি কি? আজ থেকে ভালো করে ভালো নতুন টপিক, যারা এটা খুব হাই লেভেলের টপিক, মানে এটা গ্র্যাজুয়েশনের টপিক, যারা একটু জিওগ্রাফি পড়ো তারা একটু বুঝতে পারবে, কিন্তু তোমায় আমি বলে দিচ্ছি মহাসঞ্চালন মতবাদ কি। কন্টিনেন্টাল ডিপ থিওরি আজ থেকে 34 থেকে 35 কোটি বছর আগে বর্তমানে মহাদেশগুলি এখনকার মতো পৃথিবীর বিভিন্ন জায়গায় ছিল না, তারা একসঙ্গে এক জায়গায় জড়ো হয়ে ছিল। যেমন কি আমার পৃথিবীর যখন তোমার পৃথিবীর মানচিত্র রেখেছো, বর্তমানে পৃথিবীর মানচিত্র এইরকম, ঠিক আছে? কিন্তু আজ থেকে কত 34 থেকে 35 কোটি বছর আগে পৃথিবী এরকম ছিল, ঠিক আছে? এরকম দেখছো, সব মহাদেশগুলো একদিকে ছিল। সেই পাশাপাশি জুড়ে থাকা বিশাল প্রাচীন ভূখণ্ডের নাম কি? প্যানজিয়া বলা হতো। এই যে সমস্ত সাতটাতে মহাদেশ, এশিয়া, ইউরোপ, আফ্রিকা, ঠিক আছে, এগুলো কি, যে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ঠিক আছে, পাঁচটা যে মহাদেশ আছে, এগুলো কি হয় তোমাদের একদিকে জোড়ো ছিল, ঠিক আছে? জোড়ো ছিল, এই যে জোড়ো হওয়া যে স্থলভাগটা কি, একে বলে প্যানজিয়া বলা হয়। প্যানজিয়া, প্যানজিয়া নামটা একটু মনে রাখবে যারা জিওগ্রাফিতে বা যারা একটু পড়াশোনা করেছো। কিন্তু নেই ডিপলি একটু, প্যানজিয়া বলে, প্যানজিয়া বলে। এবং আর এই প্যানজিয়াকে ঘিরে যে প্রাচীন মহাসাগরটার নাম হলো প্যান্থালাসা। দেখো এই যে পাঁচটা মহাদেশ, এশিয়া, উত্তর আমেরিকা, দক্ষিণ এশিয়া, ইউরোপ, আফ্রিকা, ওশেনিয়া, অস্ট্রেলিয়া, আন্টার্কটিকা, এই যে আছে, এগুলো সবাই এক জায়গায় স্থলভাগটা হচ্ছে প্যানজিয়া। এই যে নীল জলভাগটাকে প্যানথালাসা, নীল জলভাগটা কি বলতো? প্যানথালাসা, প্যান থালাসা, একটু ভালো করে মনে রাখবে। তার স্থলভাগটা কি বলে? প্যানজিয়া। জলভাগটা কি বলে? প্যানথালাসা, একটু মনে রাখবে। এরপরে ভূত্বকের সচল পাতগুলি প্রভাবে প্যানজিয়া ভাঙা মানে কি? তো প্যানজিয়া মানে স্থলভাগ ভাঙতে শুরু করে। এখান থেকে এখানে আছে, দেখো প্রথম জোড়ো ছিল, সেখান থেকে একটু ভাঙতে শুরু হয়েছে। আমি ছবিটা একটু মুছে দিই, তাহলে একটু ভালো বুঝতে পারবে। দেখো কি বলছে, সেখানে প্রথমে একসাথে ছিল, প্রথমে তোমার একসাথে ছিল, একসাথে, তারপর সেখানে কিসে এসেছে তোমার, এখানে আস্তে আস্তে দেখো সময় একসঙ্গে জোড়ো ছিল একসাথে, সেখানে আস্তে আস্তে সতে শুরু করছে, মানে ভাঙতে শুরু হয়েছে। তারপরে কত 200, দেখো 225 মিলিয়ন বছর আগে, এটা 150 মিলিয়ন বছর আগে, আজ থেকে প্রায় 22 কোটি বছর আগে প্যানজিয়া উত্তরাংশ ভেঙে তৈরি হয় লরেন্সিয়া এবং দক্ষিণাংশের নাম গন্ডোয়াল্যান্ড। এটা ভালো করে মনে রাখবে যে আজ থেকে কত বছর আগে তোমার 22 কোটি আগে উত্তরাংশের কি নাম কি? লরেসিয়া, দক্ষিণাংশে গন্ডোয়াল্যান্ড নামে দুটি মহাদেশ তৈরি হয়। দেখো এটা ভালো করো। প্রথম ছিল স্থলভাগটা কি বলে? প্যানজিয়া। জলভাগ, প্রথম স্থলভাগ কি বলতো? প্যানজিয়া। আর জলভাগটাকে কি বলা হতো? প্যান্থালাসা। সবাই যখন এক জায়গায় ছিল, তারপর ভাঙতে শুরু হয়। ভেঙে ভেঙে কি হয়, এমন একটা ভাঙ শুরু হয়, তখন এর মাঝামাঝি একটা দুটো ভাগ ভাগ হয়ে যাবো, দেখছো? এখন তাহলে দুটো আলাদা আছে। এর উত্তরাংশটা কি বলা হয় তোমার? লরেসিয়া। লরেসিয়া, লরেসিয়া ভূমি। দক্ষিণে যতগুলো ভূমিগুলো আছে দেখো, এই পুরোটা একটাকে লরেসিয়া। আর দক্ষিণে 1 2 3 4 5 সবগুলো মিলে বলা হয় একে গন্ডোয়ানা, গন্ডোয়ানা ল্যান্ড। ঠিক আছে, দুটো মহাসাগর ভেঙে যায়, মানে ভূখণ্ড আগে একসাথে ছিল, তারপর ভেঙে আলাদা হয়েছে, দেখছো? এরকম একটা বলে যে আলাদা একটা হয়ে গেছে। উত্তর নাম হচ্ছে লরেন্সিয়া, দক্ষিণে আছে গন্ডোয়ানা ল্যান্ড। সেগুলো পরবর্তীকালে আস্তে আস্তে তৈরি হয় আমেরিকা, আফ্রিকা, এশিয়া প্রভৃতি মহাদেশ তৈরি হলো। এগুলি পরে এরকম একটা মহাদেশ তৈরি হয়। এটা উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, এশিয়া, ইউরোপ, এশিয়া, আফ্রিকা, আন্টার্কটিকা, ওशिয়ানা, অস্ট্রেলিয়া প্রভৃতি মহাদেশ তৈরি, পাঁচটা মহাদেশ তৈরি হয়েছে। তারা বুঝতে পারলে? মহাসঞ্চার মানে কি? এগুলো সরে যাচ্ছে, মহাদেশ সরে যাচ্ছে, ভাবলেও তোমার অবাক লাগবে যে একটা মহাদেশ সরে যাচ্ছে, মানে প্লেটের কত ক্ষমতা। আবার দেখবে এরকম সরে সরে এগুলো আবার এক জায়গায় আবার আবার আগের মতো জয়েন হয়ে যাবে। পৃথিবী এর আগের মতো আজ থেকে তোমার 34 থেকে 35 কোটি বছর আগে পৃথিবীর সব মহাদেশগুলো একসাথে ছিল, তারপরে আস্তে 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 ভেঙে আলাদা হয়ে গেছে। আবার দেখবে আরো কোটি কোটি বছর পর আবার সব মহাদেশগুলো আবার এক জায়গায় জড়ো হয়ে যাবে। এটাই নিয়ম, প্রকৃতি এটা চলে এসছে এবং অনেকবার হয়েছে, আবারও হচ্ছে, ঠিক আছে? তাহলে একটা তিনটা জিনিস মনে রাখবে, সমস্ত স্থলভাগকে কি বলতো? প্যানজিয়া, জলভাগকে প্যান্থালাসা। যখন ভেঙে দুটো মহাদেশ আলাদা হয়ে যায়, উত্তরে ভূখণ্ডকে বলা যায়
তো লরেন্সিয়া, দক্ষিণ ভূখণ্ডে বলা হয় গন্ডোয়ানা। এখানে 4টা জিনিস একটু মনে রাখবে নামগুলো ভালো করে। একটা পরীক্ষা পড়ে তাহলে ভারতবর্ষ কোন আছে, ভারতবর্ষ কোথায় আছে, ভারতবর্ষ আছে গন্ডোয়ানা ল্যান্ডে, নিচের ল্যান্ডে ভারতবর্ষ আছে। দেখো এই যে ভারতের ছবি থাকলে তোমার যে এখনো যদি আলাদা করো, এরকম করে এইভাবে যে আলাদা করা যায়, ঠিক আছে, ঠিক আছে, এইভাবে আলাদা করা যায়। দক্ষিণ আমেরিকা, আফ্রিকা ও আন্টার্কটিকা, অস্ট্রেলিয়া এগুলো সব গোন্ডোয়ানা ল্যান্ডের অন্তর্গত। সেবার উত্তর আমেরিকা, গ্রিনল্যান্ড, এশিয়া, ইউরোপ, আফ্রিকা, এই এশিয়া, ইউরোপ এগুলো সব আছে তোমার সব এসে তোমার কিসে এসে অন্তর্গত তোমার, সরি ইটাও আমার গোন্ডোয়ানা, ইন্ডিয়াতে গোন্ডোয়ানা ল্যান্ডের অন্তর্গত, মনে রাখবে ভালো করে, ঠিক আছে। এই যে এইখানে দেখো, এখানে দক্ষিণ আমেরিকা, এই যে গোন্ডোয়ানা ভাগ দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, ইন্ডিয়া এবং তোমার অস্ট্রেলিয়া এবং আন্টার্কটিকা এগুলো সব গোন্ডোয়ানা ল্যান্ডের অন্তর্গত আছে। এটা ভালো করে মনে রাখবে, হ্যাঁ। তা ভারত কি ল্যান্ডের অন্তত, গোন্ডওয়ালা ল্যান্ডের। আর উত্তর আমেরিকা তোমার ইউরোপ তোমার তারপর সে আছে যে তোমার আছে এগুলো কিসের সব তোমার তোমার লরেন্সিয়া এসের অন্তর্গত। দেখো মহি সঞ্চালন, মহি মানে মহাদেশ, সঞ্চালন মহাদেশ তত কে দিয়েছিলেন, ওয়েগনার, আলফ্রেড ওয়েগনার। মানে ইনি বলেছেন যে প্রথম মহাদেশগুলি সরে যাচ্ছে, ঠিক আছে, এশিয়া, ইউরোপ এরা পরস্পর থেকে সরে যাচ্ছে। 1912 সালে মহি সঞ্চালন মহাদেশের তত্ত্ব কন্টিনেন্টাল ডিপ থিওরি দিয়েছিলেন ওয়েগনার। এটা ভালো করে মনে রাখবেন। মহিসঞ্চার মানে মহাদেশ। দেখো এই যে বলছে না মহাদেশের বন্টন বা কন্টিনেন্টাল ডিপ থিওরি মানে মহাদেশগুলি সরে যাচ্ছে, মানে এশিয়া একটা মহাদেশ, ইউরোপ একটা মহাদেশ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা ইত্যাদি একে অপরতে সরে যাচ্ছে, এটা বলছে কন্টিনেন্টাল ডিপ থিওরি, ঠিক আছে, মনে রাখ ভালো করে। জিসব ফিট কি, জিসব ফিট হলো একটা জিনিস তোমার, দেখো মানে তোমার একটা যে দুই বা ততোধিক মহাদেশের মধ্যে পরস্পর জোর লাগাকে জিসব ফিট বলে। যেমন আফ্রিকা উপকূল এবং দক্ষিণ আমেরিকা পূর্ব উপকূলের মধ্যে একটা জোর লেগে যায়, একটা জিসব ফিট বলে। ভালো করে দেখো, আমি তো ছবি দেখাচ্ছি ভালো করে, তোমরা এই ছবিটা দেখো, দেখবে, দেখো আফ্রিকা মহাদেশ এবং সাউথ আফ্রিকা মহাদেশ দুটো দেখো একবারে জয়েন হয়ে গেছে, দেখছো, একবারে জয়েন হয়ে গেছে। মানে এই যে জয়েন হয়ে যা আগে যে সমস্ত মহাদেশগুলি একে অপর সঙ্গে জয়েন ছিল, এই যে জয়েন হয়ে গেছে তোমার জি সব হিট বলে নামে পরিচিত হয়। কে প্রথমে লক্ষ্য করে, বিজ্ঞানী আলফ্রেড ওয়াগনার, ইনি প্রথম দিয়েছে। দেখো এরপর আছে মহাদেশগুলি পরস্পর থেকে কি হারে সরেছে। গড়ে প্রতি বছর 20 থেকে 75 মিলিমিটার হারে মহাদেশগুলি সরছে। আফ্রিকা ও আমেরিকা মহাদেশের উদাহরণ নিলে দেখা যায় যে আফ্রিকা ও আমেরিকা মহাদেশ পার্মিয়াম যুগ থেকে উপযুগ থেকে গড়ে 30 মিটার হারে পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে। মানে যে আফ্রিকায় যে তোমার যে আফ্রিকা মহাদেশ ধরে এটা তোমার আমাদের যে আফ্রিকা আফ্রিকা এবং আমেরিকা পরস্পর থেকে 30 মিটার হারে সরে যাচ্ছে। ফলে আন্টার্কটিকা মহাসাগর তৈরি হচ্ছে। পরবর্তী সময়ে উপগ্রহের চিত্রের সাহায্যে এই স্মরণের প্রমাণ মিলছে। মানে আস্তে আস্তে এই যে আন্টার্কটিক মহাসাগর এস মতো আছে এটা বেড়ে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে, প্রশান্ত মহাসাগর ছোট হয়ে যাচ্ছে। একটু ভালো করে মাথায় বুঝতে পারবে। তাহলে মহাদেশগুলি এখানে ডিটেলসে তোমাদের আমাদের এত মানে প্রাইমারি জন্য এত লাগবে না। তবে এই যে টপিকটা একটু মনে রাখবে, ওইগনারের জিসোফিটটা কি, সাউথ আমেরিকা এবং আফ্রিকা মহাদেশের এই মিলনটা এটা মনে রাখবে। তারপরে যে প্যানজিয়া প্যান্থালাস এইটা একটু ভালো করে মনে রাখবে। বাকি এখন ডিটেলসে মনে রাখার দরকার নেই, যেহেতু সিলেবাস আছে তাই করে দিলাম। তা পা দা প্লেট এটাকে ইম্পর্টেন্ট আছে মনে রাখবে। বিভিন্ন আকৃতির আয়তনের কঠিন শিলা যে চলমান চাদরগুলির ভূত্বক গঠন করছে তাকে পাত বা প্লেট বলে, ঠিক আছে। ভূত্বকে একটি বড়, আটটি বড়, ঠিক আছে, আটটি বড়, একটি না 8টি বড় এবং 20টি ছোট প্লেট আছে। পাতগুলিকে কয় প্রকার, কি কি পাত বা প্লেটগুলো 2 প্রকার। একটা মহাদেশ গঠনকারী বা মহাদেশের প্লেট, আর যে সমুদ্র মহাসাগরের তলদেশ গঠনকারী বা মহাসাগরের প্লেট। মেনলি দুভাগে প্লেট হয়। একটা হচ্ছে স্থলভাগে, যেটা স্থলভাগ, যেটা স্থলভাগের কি আছে মহাদেশের প্লেট। আর যে সাগরে যেটা আছে মানে জলভাগে যেটা আছে সেটা হচ্ছে মহাসাগরীয় বা মহাসাগরের তলদেশে প্লেট। এই দুটো মনে রাখবে, বেশি ডিপলি তো এটা প্লেট একটা বড় চ্যাপ্টার, ঠিক আছে। এখন শুধু এক লাইন তুলে দিয়েছে, এখন তো শুধু পরীক্ষা সাপেক্ষে কিছু মনে রাখার জন্য। প্লেট মিলে 2 প্রকার, একটা হচ্ছে মহাদেশের প্লেট, একটা মহাসাগরের প্লেট, মানে জলভাগের আর একটা স্থলভাগের, ঠিক আছে, এটা মনে রাখবে। দেখো পাতগুলি পরস্পর সংঘর্ষ হলে কি ঘটে, প্লেট বা পাতগুলি পরস্পর সংঘর্ষ হলে ভূমিকম্প হয়, সমুদ্রের সুনামি উৎপত্তি হয়, মহাসাগরীয় পাতগুলি মহাদেশের পাতের নিচে ঢুকে গেলে অগ্নুৎপাত হয় এবং আগ্নেয়গিরি তৈরি হয়। দেখো প্লেট টেকটনিক তিন প্রকার পাত সঞ্চাল হয়। যখন এই দুটো পাত, এই একটা পাত, এই একটা পাত, ঠিক আছে, মনে রাখো। দুটা পাত যখন পরস্পর দিকে আগে তাকে অভিসারী, হ্যাঁ, অভিসারী পাত সীমান্ত বলে। বা কনভার্জন আর একটা ধরো ট্রান্সফার, যখন একটা পাত এদিকে যাচ্ছে আর একটা পাত উল্টা দিকে যাচ্ছে, কেউ কারোর সঙ্গে সংঘর্ষ হচ্ছে না। দেখো এই দুটো পাতের সংঘর্ষ হলে এখানে মহাদেশ এখানে ভূমিকম্প সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তাহলে এখন কি হয়, ট্রান্সফার পেরে এখন চ্যুতি হয়, এই পাতের ফলে চ্যুতি সৃষ্টি হয়। আবার ডাইভার্জেন্স, দেখো এই পাত্র এদিকে সরে যাচ্ছে, এই পাত্রও এদিকে সরে যাচ্ছে, মানে দুটো পাত কেউ দুজন থেকে সরে যাচ্ছে, দুজন সরে গেলে কি হবে, পাত থেকে কি ম্যাগমা বেরিয়ে এসে তোমার কি তৈরি হবে,
আগ্নেয় পর্বত তৈরি হয়ে যাবে। এটা ভালো করে মনে রাখবে। 3 প্রকার পাত সঞ্চল থাকে, এগুলো অভিসারী, আর হচ্ছে অপসারী, অপসারী, আর এটা সরি এটা হচ্ছে নিরপেক্ষ, নিরপেক্ষ, নিরপেক্ষ মানে সমান্তরাল যেটা আছে, আর হচ্ছে অপসারী। 3 প্রকার পাত সঞ্চালন হয়, একটু ভালো করে মনে রাখবে। একটাও তোমার দরকার নেই যে পাত কতবার পাত সঞ্চালন হয়, তো মনে রাখবে পৃথিবীতে বড় পাত আছে 8টি, ছোট পাত আছে তোমার 20টি। এটা একটু ভালো করে মনে রাখবে। মেনলি পাত 2 প্রকার হয়, মহাসাগরীয় পাত এবং মহাদেশীয় পাত। ঠিক আছে? তো পাত সঞ্চালন বলে ফলাফল কি হয়? পাত সঞ্চালনের ফলে মহাদেশগুলি ধীরে ধীরে যে স্থান পরিবর্তন হয়, সমুদ্রের তলদেশে আয়তন কোথাও বেড়ে ও সমুদ্রবক্ষ কোথাও সম্প্রসারিত হয়। দেখো এই যে একটা পাত যাচ্ছে, দেখো এই পাত একটা সরছিল দিকে আর একটা যাচ্ছে, দেখো যে পাতটা আপাতত ভারী সে কি তলের নিচে ঢুকে যাবে, ঠিক আছে? আর যে পাতটা হালকা সেটা উপর দিকে। সবসময় মনে রাখবে জলভাগ ভারী, ঠিক আছে? জলভাগের পাত ভারী এবং স্থলভাগের পাত হালকা। কেন বলতো? জলভাগে অর্ধবর্ষ জলরাশি আছে তাই ভাতটা ভারী, এই পাতটা সবসময় নিচে ঢুকে যায়। ঠিক আছে? দেখো লিথোস্ফিয়ার, এখানে লিথোস্ফিয়ার আছে। যেমন আন্টার্কটিক মহাসাগরও হয়েছে পাত সঞ্চারের ফলে ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়, হিমালয়, রকি, আন্দিজ প্রভৃতি পর্বতমালা। এছাড়া পাত সঞ্চারের ফলে ভূমিকম্প অনুভূত হয়। ঠিক আছে? এটা ভালো করে জেনে নেবে। কোন কোন পাতের প্রভাবে হিমালয় পর্বত সৃষ্টি হয়েছে এটি মনে রাখো। একটা ইন্ডিয়ানা পাত এবং ইউরেশিয়া পাত। দেখো এই যে দুটি পাত, এক হচ্ছে ইন্ডিয়ানা পাত, এই দেখো এই যে হিমালয় পর্বত সৃষ্টি হয়েছে, এটা ইন্ডিয়ানা পাত, নিচেটা কি ইন্ডিয়ানা পাত, উপরটা আছে কি ইউরোশিয়া মানে ইউরোপ, ইউরোপ যুক্ত এশিয়া, এই দুটি পাতের সম্মেলনে ইউরেশিয়া প্লেট, আর আছে ইন্ডিয়ানা প্লেট, দক্ষিণেটা ইন্ডিয়ানা প্লেট আর হিমালয় উপরটা আছে ইউরেশিয়া প্লেটের সংঘর্ষ বলে হিমালয় পর্বত সৃষ্টি হয়েছে। তোমার এখন মনে রাখবে যে 3 প্রকার যে বড় পার্ট যে 8টা আছে এটা, এবং তার সঙ্গে যে ছোট 20টা পার্ট আছে এটা একটু মনে রাখবে। ঠিক আছে? এখানে আর সেভাবে ইম্পর্টেন্ট এখানে কিছু নেই মেনলি। ঠিক আছে? থ্যাংক ইউ। ভালোই পড়াশোনা করো, এবং পুজো চলছে, পুজোটা ভালো কাটো, তার সঙ্গে ধীরে 1-2 ঘন্টা ভালো করে পড়ো, কেন পরীক্ষার সম্ভাবনা যেহেতু আছে সেই হিসাবে আমরা পুরো সিলেবাসটা কমপ্লিট করবো। থ্যাংক ইউ। তাহলে আজকে এই মতো, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, শেয়ার করো, এবং যদি ভালো লাগে লাইক করে দাও। থ্যাংক ইউ।